আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমরা শিল্প ও সংস্কৃতি এই বিষয়টির উপরে পরীক্ষা দিয়েছো। তোমাদের প্রশ্ন অনেক সহজ হয়েছে, তারপরেও তোমরা অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছো যাতে করে আমি এই বিষয়টির উপরে একটি সমাধান ক্লাস নিয়ে আসি। তো তোমাদের অনুরোধের ভিত্তিতে আমি এখন তোমাদের সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি বিষয়টির উপরে একটি সমাধান ক্লাস আলোচনা করব। অর্থাৎ তোমরা তোমাদের পরীক্ষার খাতায় যে প্রশ্নের উত্তরগুলো লিখেছো সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা এই ক্লাসে মিলিয়ে নিতে পারবে। পাশাপাশি কোথাও যদি ভুল হয়ে থাকে সেটিও কিন্তু তোমরা এই ক্লাসটি থেকে জেনে নিতে পারবে। তাহলে চলো আজকে আমরা এই সলভ ক্লাসটি শুরু করে দেই। আজকে এই কাজে আমাদেরকে মূলত কি করতে হবে, আমাদের কাজ হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে একটি অনুষ্ঠান আয়োজন করা। তো এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য আমরা আমাদের দায়িত্বগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করে নেব, বিভিন্ন দলে আমাদের দায়িত্বগুলোকে ভাগ করে নেব। তো সেই অনুযায়ী আমাদের প্রথম যে দল অর্থাৎ ক দলের যে কাজ, সেই কাজগুলোকে আমি এখন তোমাদেরকে বুঝিয়ে দেবো যে কিভাবে কাজটি করতে হবে। প্রথমে আমরা কাজের নির্দেশনা দেখে নিচ্ছি, যেখানে লেখা রয়েছে কাজ 1-এ অনুষ্ঠান আয়োজনের দলগত আলোচনা ও পরিকল্পনা। অর্থাৎ এখানে ক, খ এবং গ এই তিনটি দল মিলে কাজ করবে। দেখো বলা রয়েছে এই কাজের জন্য তোমাদেরকে 20 জনের দলে একত্র করা হয়েছে। এবারে দলের সবাই আলোচনায় অংশগ্রহণ করবে এবং পরিকল্পনায় দলের সদস্যরা নিম্নোক্ত কাজসমূহ কিভাবে করবে তা আলোচনা করে নিজেদের মধ্যে ভাগ করে নিবে। দল বিভাজনের সময় চেষ্টা করবে সব দলে যেন সমান বা কাছাকাছি সংখ্যক সদস্য থাকে, আর যদি তা না হয় তবে লক্ষ্য রাখবে একটি দলে যেন অন্ততপক্ষে 8 জন সদস্য থাকে। মূলত 3টি দলে ভাগ হয়ে যেতে হবে তোমাদের। আলোচনা সাপেক্ষে তোমাকে যে কোনো একটি দল বেছে নিয়ে নিচের কাজগুলো করতে হবে। দলগুলো হবে নিম্নরূপ: ক অনুষ্ঠান আয়োজক দল, খ অনুষ্ঠানের সাজসজ্জা দল, গ পরিবেশনা দল। তো আমরা এই 3টি দলে ভাগ হব এবং আমাদের কাজগুলো করব। তো দেখো সেই হিসেবে আমাদের প্রথম যে দল অর্থাৎ ক দল, তাদের কাজ কি হবে? দেখো ক দল যাদের নাম হচ্ছে অনুষ্ঠান আয়োজক দল, তার মানে এদের কাজই হচ্ছে এরা অনুষ্ঠান আয়োজন করবে। তো কিভাবে তারা অনুষ্ঠান আয়োজন করবে সেই পর্যায়গুলো কিন্তু এখানে লেখা রয়েছে। দেখো আলোচনা করে দলের কাজের একটি পরিকল্পনা লিখবে, যেখানে 1 নম্বরে লেখা রয়েছে অনুষ্ঠানের একটি নান্দনিক নাম দেবে। 2 নম্বর যে কাজটি সেটি হচ্ছে অনুষ্ঠানের সূচি তৈরি করা, যেমন অনুষ্ঠানের সময়সীমা, বিভিন্ন পর্যায়ে, পরিবেশনার তথ্য ইত্যাদির উল্লেখ থাকবে। 3 নম্বরে রয়েছে অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের তালিকা তৈরি। 4 বলা রয়েছে অতিথিদের জন্য একটি আমন্ত্রণপত্র আঁকা ও লেখা, এবং 5 রয়েছে অনুষ্ঠানটি পরিবেশনা করতে প্রয়োজনীয় উপকরণের তালিকা তৈরি। তো দেখো এই যে কাজগুলো রয়েছে এই কাজগুলো আমরা এখন করব। তাহলে দেখো আমরা এই কাজগুলো কিভাবে করতে পারি। প্রথমে আমাদেরকে যেটি বলা হয়েছে অনুষ্ঠানের একটি নান্দনিক নাম দেওয়া। তো আমি এখানে একটি নাম দিলাম, যে নামটি হচ্ছে মুক্তির উৎসব স্বাধীনতার আলো। তো এখানে আমি যে এই নামটি দিয়েছি তোমাকেও যে একই নাম দিতে হবে বিষয়টা এমন না। তোমরা দলে সদস্যরা মিলে নির্ধারণ করবে কোন নামটি সবচেয়ে বেশি ভালো, সেই নামটি কিন্তু তোমরা দিতে পারো। এরপরে 2 নম্বরে আমরা আলোচনা করব অনুষ্ঠানের সূচি নিয়ে, অর্থাৎ এই যে অনুষ্ঠানটি আমরা আয়োজন করব সেই অনুষ্ঠানে কখন কি হবে সেই সম্পর্কে মূলত আমরা একটি সূচি তৈরি করব। তো আমাদের অনুষ্ঠানের সময়সীমা হচ্ছে সকাল 9টা থেকে দুপুর 2টা। এবার আমরা পর্যায়সমূহ দেখব, অর্থাৎ কোন সময় ঠিক কি হবে। আমরা ঠিক এভাবে একটি ছক তৈরি করতে পারি। ছকের বাম পাশে আমরা লিখব সময় এবং ডান পাশে আমরা কার্যক্রম লিখব, অর্থাৎ কোন কোন কাজগুলো ঠিক কোন সময় হবে। দেখো সকাল 9টা থেকে 9টা 30 জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত গাওয়া। সকাল 9টা 30 থেকে 10টা প্রধান অতিথির বক্তব্য। সকাল 10টা থেকে 11টা শিক্ষার্থীদের দেশত্ববোধক গান ও কবিতা আবৃত্তি। এরপর দেখো আরও কার্যক্রম রয়েছে, যেখানে সকাল 11টা থেকে 12টা স্বাধীনতা সংগ্রামের উপর নাটক। এরপর দুপুর 12টা থেকে 12টা 30 এই সময়টি থাকবে মধ্যাহ্নভোজের বিরতি, অর্থাৎ এই সময়টিতে সকালে খাওয়া দাওয়া হবে। এরপর দুপুর 12টা 30 থেকে 1টা 30 যেখানে শিক্ষার্থীদের নৃত্য পরিবেশনা হবে। এরপর দুপুর 1টা 30 থেকে 2টা যেখানে সমাপনী বক্তব্য এবং পুরস্কার বিতরণ, অর্থাৎ এই সময় এই অনুষ্ঠানটি শেষ হয়ে যাবে। তো এই হচ্ছে মূলত আমাদের যে সময়সীমা অর্থাৎ অনুষ্ঠানের সূচি, সেটি আমরা নির্ধারণ করে দিলাম। এবার আমরা দেখে নেব অতিথিদের তালিকা, অর্থাৎ এই যে অনুষ্ঠানটি আমরা আয়োজন করব সেখানে কোন অতিথি আসতে পারে, কারা আসতে পারে। দেখো আমি যে সকল অতিথিদের তালিকা তৈরি করেছি তারা হচ্ছেন মাননীয় মন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়, প্রধান অতিথি স্থানীয় সাংসদ, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, প্রধান শিক্ষক বিদ্যালয়, সহকারী শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। তো আমি এই সকল অতিথিদের তালিকা তৈরি করলাম, তবে তুমি চাইলে এই তালিকা আরও বড় করতে পারো, এখানে আরও অন্যান্য ব্যক্তিদের কথাও যুক্ত করতে পারো। তো এরপরে আমরা একটি আমন্ত্রণপত্র দেখব, অর্থাৎ আমরা যে সকল অতিথিদেরকে নিমন্ত্রণ করব আমাদের এই অনুষ্ঠানে তাদেরকে যে আমরা একটি আমন্ত্রণপত্র পাঠাবো সেটি কেমন হতে পারে।
দেখো আমি লিখলাম এভাবে, প্রিয় সুধী, আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিদ্যালয়ের আয়োজিত মুক্তির উৎসব স্বাধীনতার আলো অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে। আপনার উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করবে এবং স্বাধীনতা সংগ্রামের মূল্যবোধকে আরও দৃঢ় করবে। বিনীত সভাপতি, মুক্তির উৎসব স্বাধীনতার আলো অনুষ্ঠান আয়োজন কমিটি, পলাশডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, কিশোরগঞ্জ। তো আমরা ঠিক এভাবে একটি আমন্ত্রণপত্র তৈরি করতে পারি। তবে আমি যেভাবে তৈরি করেছি হুবহু একইভাবে তৈরি করতে হবে বিষয়টা এমন না। তুমি তোমার পছন্দ মতো যে কোনো একটি আমন্ত্রণপত্র তুমি তৈরি করতে পারো এবং সেটি তুমি তোমার অতিথিকে পাঠাতে পারো। তো শিক্ষার্থীরা, আমরা 4 নম্বর এই কাজটি দেখে নিলাম। এবার আমরা দেখব ক দলের সর্বশেষ যে কাজটি রয়েছে 5 নম্বর সে কাজটি, যেখানে বলা রয়েছে প্রয়োজনীয় উপকরণের তালিকা। অর্থাৎ এই যে অনুষ্ঠানটি আমরা আয়োজন করব সেখানে কিন্তু আমাদের বিভিন্ন প্রকার উপকরণের প্রয়োজন পড়বে। তো সেই উপকরণগুলো কি হতে পারে? দেখো আমি লিখেছি মঞ্চ ও আলোকসজ্জা, সাউন্ড সিস্টেম, মাইক্রোফোন, পতাকা, পুরস্কার। আরও কি লাগবে দেখো, শিক্ষার্থীদের পোশাক, অনুষ্ঠান পরিচালনার জন্য সঞ্চালনা উপকরণ, আমন্ত্রণপত্র, সজ্জা উপকরণ এবং খাবার। এই সকল উপকরণগুলো আমাদের এই অনুষ্ঠানটি আয়োজন করার ক্ষেত্রে প্রয়োজন পড়বে। তবে এখানে আমি যে সকল উপকরণগুলোর কথা উল্লেখ করেছি তোমাকেও যে একই উপকরণ লিখতে হবে বিষয়টা এমন না। তুমি তোমার দলের প্রয়োজন মতো সেখানে যে বিষয়গুলো প্রয়োজন পড়বে বা যে উপকরণগুলোর প্রয়োজন পড়তে পারে সেগুলোই উল্লেখ করবে। তো যাই হোক, এখন আমরা এখান থেকে দেখে নিলাম ক দলের কাজ, অর্থাৎ যারা মূলত অনুষ্ঠানটি আয়োজন করবে সেই আয়োজক দলের কাজটি কীরকম হতে পারে। তো এখন আমি আলোচনা করব খ দলের কাজ নিয়ে। তো খ দলের নাম হচ্ছে অনুষ্ঠানের সাজসজ্জা দল। অর্থাৎ অনুষ্ঠানটি আয়োজন করার জন্য যেখানে যেখানে সাজসজ্জা বা ডেকোরেশন করা প্রয়োজন সেখানে মূলত এই দলটি কাজ করবে। তো তাদের কাজগুলো কী কী, সেই কাজগুলো তারা কিভাবে করবে সেটি মূলত এখন আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। প্রথমে আমরা কাজের নির্দেশনা দেখে নেব, যেখানে বলা রয়েছে দলের কাজে একটি পরিকল্পনা লিখবে যেখানে নিচের কাজগুলো থাকবে এবং তার মধ্যে কোন কাজটি তোমার অংশ হবে তা উল্লেখ করবে। দেখো প্রথম যে কাজ সেটি হচ্ছে আলপনা আঁকা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমরা বিদ্যালয় প্রাঙ্গণে আলপনা এঁকে সুন্দর করে তুলতে পারি। অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নিজেদের পছন্দ মতো ডিজাইনে আলপনা আঁকতে হবে। এজন্য যে বিষয়গুলো অনুসরণ করতে হবে সেগুলো হচ্ছে কি দেখো, পেন্সিল, কালো কলম, কালো রং ব্যবহার করে আলপনা অঙ্কন করবে। স্কুল থেকে প্রদত্ত নির্দিষ্ট খাতায় পুরো পৃষ্ঠা জুড়ে আঁকতে হবে। তো প্রথমে আমরা আলপনা আঁকা দেখব, এরপরে 2 নম্বর বলা রয়েছে নকশা করা। তো নকশাটা আমরা কিভাবে করব? রেখাভিত্তিক রিপিটেটিভ প্যাটার্নে একটি নকশা নিজেদের খাতায় আঁকতে হবে। মনে রাখতে হবে নকশাটি একটি বক্সে করতে হবে। কোন বক্সে করতে হবে সেই মাপটিও কিন্তু এখানে দেওয়া রয়েছে। এরপর 3 নম্বর বলা রয়েছে পরিবেশন। নাচ, গান, অভিনয় আবৃত্তি করার জন্য প্রয়োজনীয় সাজ, পোশাক, প্রপস এর তালিকা তৈরি যদি প্রয়োজন পড়ে। তো আমরা 1 থেকে 3 পর্যন্ত 3টি কাজের নির্দেশনা দেখে নিলাম এবং এই কাজগুলো কিভাবে তোমরা করতে পারো সেটি আমি এখন তোমাদেরকে বুঝিয়ে দেব। দেখো নমুনা সমাধান হিসেবে প্রথমে যে কাজটি আমরা দেখব সেটি হচ্ছে 1 নম্বরে পেন্সিল, কালো কলম, কালো রং ব্যবহার করে আলপনা অঙ্কন করা। তো আমরা স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের বিদ্যালয় প্রাঙ্গণকে সুন্দর করে সাজানোর জন্য আলপনা আঁকব। আমরা আমাদের পছন্দ মতো বিভিন্ন আলপনা আঁকতে পারি। তো দেখো আমি এখানে একটি আলপনা এঁকে দিয়েছি। তুমি এরকম আলপনা আঁকতে পারো অথবা তোমার পছন্দ মতো যে কোনো আলপনাই তুমি আঁকতে পারো। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে আলপনাটি রয়েছে এর পাশাপাশি আমি তোমাদেরকে আরও আলপনা দেখাচ্ছি। দেখো এই একটি খুব চমৎকার আলপনা রয়েছে, তোমরা এটিও আঁকতে পারো। মোট কথা হচ্ছে তোমাদের যেটি সহজ মনে হবে, তোমাদের কাছে যেটি সবচেয়ে সুন্দর মনে হবে সেটি তোমরা আঁকবে। দেখো এখানে আরও একটি চমৎকার আলপনা রয়েছে, তোমরা কিন্তু এই আলপনাটিও আঁকতে পারো। তবে শুধু এই আলপনাগুলোই নয়, তোমরা ইন্টারনেটে সার্চ করলে আরও অসংখ্য আলপনার আইডিয়া পেতে পারো। তোমরা জাস্ট গুগলে যাবে এবং গুগলে গিয়ে লিখবে আলপনা ডিজাইন এবং সেখানে কিন্তু তোমরা অসংখ্য আলপনা ডিজাইন পেতে পারো। এখানে বিভিন্ন রঙিন ডিজাইন রয়েছে, তবে তোমরা সাদা কালো যে ডিজাইনগুলো রয়েছে সেই ডিজাইনগুলো তোমরা খুঁজবে এবং সেই অনুযায়ী তোমরা কিন্তু এখান থেকে খুবই চমৎকার চমৎকার যে ডিজাইনগুলো রয়েছে সেই ডিজাইনগুলো তোমরা সংগ্রহ করতে পারো এবং সেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো আঁকার জন্য। তো শিক্ষার্থীরা, আমি আশা করছি এটি তোমরা খুব সহজভাবেই করতে পারবে। তো আমরা দেখে দিলাম প্রথম এই কাজটি, অর্থাৎ কিভাবে আমরা আলপনা তৈরি করতে পারি। এর পরবর্তী যে কাজ সেখানে আমাদেরকে বলা হয়েছিল রেখাভিত্তিক রিপিটেটিভ প্যাটার্ন বা একটি নকশা তৈরি করতে। দেখো আমরা রেখাভিত্তিক এভাবে প্যাটার্ন তৈরি করতে পারি। এখানে বলা হয়েছে রিপিটেটিভ প্যাটার্ন। রিপিটেটিভ প্যাটার্ন বলতে কি বোঝায়? পুনরাবৃত্ত নকশা। অর্থাৎ তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে দাগ দাগ দিয়ে
যে নকশাটি এখানে করা হয়েছে প্রত্যেকটি দাগ কিন্তু রিপিট করেছে, অর্থাৎ আবার পুনরাবৃত্ত হয়ে ফিরে এসেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 4টি দাগ রয়েছে, আবার ঠিক এই একই দাগ আমরা দেখতে পাচ্ছি এখানে খাড়াভাবে দেওয়া রয়েছে, আবার এখানে দেওয়া রয়েছে আড়াআড়িভাবে, আবার দেওয়া রয়েছে খাড়াভাবে। তো ঠিক এভাবে এই রেখাগুলো কি করেছে, একটার পর একটা রিপিট করেছে বা পুনরাবৃত্তি করেছে। তোমরা ঠিক এভাবে বিভিন্ন রেখা ভিত্তিক রিপিটিটিভ প্যাটার্ন তৈরি করতে পারো। আমি তোমাদেরকে আরও কিছু ডিজাইন দেখাচ্ছি। দেখো এই ডিজাইনটি প্রথমে আমরা দেখেছি, এরপরে আমরা যদি এরকম ডিজাইন দেখতে চাই, দেখো এই যে ডিজাইনটি তোমরা দেখতে পাচ্ছ এটিও কিন্তু পুনরাবৃত্তি বা রিপিটিটিভ ডিজাইন। এরপরে আরও একটি ডিজাইন দেখতে পাচ্ছ, এটিও কিন্তু রিপিটিটিভ ডিজাইন। তো আলপনার মতো তোমরাও কিন্তু ঠিক এভাবে সুন্দর করে বিভিন্ন ছবি আঁকতে পারো, বিভিন্ন নকশা তৈরি করতে পারো। দেখো গুগলে যদি যাও, গুগলে তোমরা গিয়ে লাইন রিপিটিটিভ প্যাটার্ন লিখে সার্চ করবে, তাহলে কিন্তু তোমরা এ ধরনের রিপিটিটিভ বিভিন্ন ডিজাইন পেয়ে যাবে। দেখো এখানে অসংখ্য ডিজাইন রয়েছে, এখান থেকে যেগুলো শুধুমাত্র রিপিটিটিভ অর্থাৎ পুনরাবৃত্তি নকশা সেগুলোই তোমরা খুঁজে বের করবে। এর পাশাপাশি অন্যান্য যে ডিজাইনগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রয়োজন নেই, শুধুমাত্র লাইন রিপিটিটিভ যে প্যাটার্নগুলো রয়েছে তোমরা শুধুমাত্র সেগুলোই বেছে নেবে এবং সেই অনুযায়ী তোমরা নকশা করার চেষ্টা করবে। তাহলে শিক্ষার্থীরা, আমি আশা করছি 2 নম্বর এই কাজটিও তোমরা খুব সহজভাবে করতে পারবে। এরপরে দেখো 3 নম্বর যে কাজটি, সেখানে বলা রয়েছে নাচ গান অভিনয় আবৃত্তি করার জন্য প্রয়োজনীয় সাজ পোশাক বা প্রপসের তালিকা তৈরি করি। তো আমরা যদি নাচ গান অভিনয় করতে চাই এই অনুষ্ঠানটিকে কেন্দ্র করে, সেক্ষেত্রে আমাদের কোন ধরনের পোশাক পরিচ্ছদের প্রয়োজন পড়বে তার একটি সংক্ষিপ্ত তালিকা আমরা তৈরি করব। যেমন দেখো প্রথমেই নৃত্যশিল্পীদের জন্য আমাদের যে সকল উপকরণগুলো প্রয়োজন পড়তে পারে সেগুলো হচ্ছে নৃত্যের ধর্ম অনুসারে পোশাক, যেমন শাড়ি, লম্বা স্কার্ট, কুর্তা, পাজামা, লুঙ্গি ইত্যাদি এগুলোর প্রয়োজন পড়বে। গায়কদের জন্য মঞ্চের উপযোগী পোশাক, যেমন শাড়ি, স্যুট, প্যান্ট, শার্ট ইত্যাদি প্রয়োজন পড়তে পারে। অভিনেতাদের জন্য চরিত্রের প্রয়োজন অনুসারে পোশাক প্রয়োজন পড়বে। আবৃত্তিকারকদের জন্য আরামদায়ক পোশাক প্রয়োজন পড়বে। এরপর হচ্ছে গহনা, নৃত্যশিল্পী, গায়ক এবং অভিনেতাদের জন্য এই গহনা প্রয়োজন পড়তে পারে। এরপর হচ্ছে মেকআপ, মুখের অভিব্যক্তি উন্নত করার জন্য মেকআপ প্রয়োজন পড়বে। এরপর হচ্ছে চুলের স্টাইল, পোশাকের সাথে মানানসই করার জন্য চুলের স্টাইল প্রয়োজন পড়বে। জুতা, নৃত্যশিল্পী এবং অভিনেতাদের জন্য উপযুক্ত হবে। এরপর হচ্ছে মাইক্রোফোন, গান পরিবেশনের জন্য মাইক্রোফোন প্রয়োজন পড়বে। মিউজিক স্ট্যান্ড, গানের বই রাখার জন্য, অর্থাৎ যেই বইটি দেখে দেখে একজন গায়ক তিনি গান গাইবেন তার জন্য কিন্তু একটি মিউজিক স্ট্যান্ড প্রয়োজন পড়বে। এবং বাদ্যযন্ত্র, যদি গানের সাথে বাদ্যযন্ত্র বাজানো হয় সেক্ষেত্রে আমাদের বিভিন্ন প্রকার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টসের প্রয়োজন পড়বে। তাহলে শিক্ষার্থীরা, আমরা দেখলাম নাচ গান অভিনয় আবৃত্তি করার জন্য প্রয়োজনীয় যে সকল উপকরণগুলো আমাদের লাগবে সেগুলো আমি এখানে উল্লেখ করে দিলাম। তাহলে আশা করছি খ দলের যে কাজগুলো রয়েছে সে কাজগুলো তোমরা খুব সুন্দরভাবেই করতে পারবে। তো দ্বিতীয় যে কাজ সেটির নাম হচ্ছে স্লোগান তৈরি করে নিজের পছন্দের ফন্টে লেখা। এটি হচ্ছে একটি একক কাজ, অর্থাৎ ইন্ডিভিজুয়ালি তোমাকে করতে হবে। তো কাজের শিরোনাম হচ্ছে স্বাধীনতা দিবস উপলক্ষে একটি স্লোগান তৈরি করে লিখতে হবে। তো আমরা বিভিন্ন স্লোগান লিখতে পারি, আমাদেরকে এখানে বলা হয়েছে একটি স্লোগান লিখতে এবং তার নির্দেশনায় বলা রয়েছে কি দেখো সেই স্লোগান কেমন হবে। স্বাধীনতা দিবসের স্লোগানটি শিক্ষার্থীর নিজের পছন্দের ফন্টে লিখতে হবে। ইচ্ছে করলে বইয়ে প্রদত্ত কোনো ফন্ট দেখে দেখেও লিখতে পারো। প্রদত্ত খাতায় 2 পৃষ্ঠা জুড়ে মাপমতো লিখতে হবে। দেখো আমরা কি করব, স্লোগান লিখব এবং সেই স্লোগানটি কিন্তু এমনি লিখলে হবে না, সেটি কিন্তু ফন্টে লিখতে হবে, অর্থাৎ বিভিন্ন ডিজাইনের যে অক্ষরগুলো রয়েছে সেই অক্ষরগুলো দিয়ে আমাদেরকে লিখতে হবে। তো দেখো আমি এর নমুনা সমাধানটি কীভাবে লিখলাম, যে স্বাধীনতা দিবস উপলক্ষে একটি স্লোগান তৈরি করে লিখতে হবে। এখন দেখো আমি এখানে 5টি স্লোগান তোমাদেরকে তৈরি করে দেখেছি। প্রথম স্লোগানটি হচ্ছে জয় বাংলা, বাংলার জয়। তারপর স্লোগানটি হচ্ছে তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা। পরবর্তী স্লোগানটি হচ্ছে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। এর পরবর্তী স্লোগান বীর বাঙালি অস্ত্রধর, বাংলাদেশ স্বাধীন কর। এবং সর্বশেষ যে স্লোগান সেটি হচ্ছে তোমার নেতা আমার নেতা, শেখ মুজিব শেখ মুজিব। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে মোট 5টি স্লোগান আমি লিখে দিয়েছি। তবে তোমাকে কিন্তু 5টি স্লোগান লিখতে হবে না, তোমাকে একটি স্লোগান লিখলেই হবে। আমি এখানে 5টি স্লোগান লিখে দিয়েছি যাতে করে তুমি অনেকগুলো ডিজাইনের মধ্য থেকে যে কোনো একটি ডিজাইন পছন্দ করতে পারো এবং সেই অনুযায়ী তুমি নিজের স্লোগানটি তৈরি করতে পারো। দেখো আমি এখানে যে 5টি স্লোগান লিখেছি প্রত্যেকটি স্লোগানই কিন্তু আমি আলাদা আলাদা ফন্ট দিয়ে লিখেছি বা আলাদা আলাদা ডিজাইনের অক্ষর দিয়ে লিখেছি। তুমিও ঠিক এভাবে এই ফন্টগুলো ইউজ করতে পারো, আবার চাইলে তুমি আলাদা ফন্টও ইউজ করতে পারো তোমার পছন্দ মতো। তো এখন আমরা দেখব গ দলের কাজ, অর্থাৎ গ দলের যে সকল সদস্যরা রয়েছে তারা কী কী কাজ করতে পারে। প্রথমে আমরা নির্দেশনা দেখে নেব যে তাদের জন্য ঠিক কী কাজ রয়েছে। লেখা রয়েছে গ পরিবেশনা দল। গ দলের একটি পরিকল্পনা লিখবে এবং তার মধ্যে কোন কাজটি তোমার অংশ হবে তা উল্লেখ করবে। প্রথমত নাচ গান অভিনয় আবৃত্তি নির্বাচন করা।
অর্থাৎ এখান থেকে যে কোনো একটি কাজ তুমি তোমার জন্য নির্বাচন করবে। 2 নম্বরে রয়েছে পরিবেশনা, নাচ, গান, অভিনয় বা আবৃত্তি করার জন্য প্রয়োজনীয় সাজ পোশাক বা প্রপসের তালিকা প্রস্তুত করুন। এরপর 3 নম্বরে রয়েছে অনুষ্ঠান পরিচালনার জন্য পরিবেশনার একটি সূচি প্রস্তুত করুন। তো আমরা সেই অনুষ্ঠানটি কিভাবে অনুষ্ঠিত হবে তার সূচি প্রস্তুত করব। তো চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা সমাধান করতে পারি। নমুনা সমাধান হিসেবে দেখো আমি লিখেছি 1 নম্বরে দলীয় কাজের জন্য আমি অভিনয়কে নির্বাচন করেছি। তো যেখানে অনেক কিছু নির্বাচন করার কথা বলা হয়েছিল, অভিনয়, নাচ, গান, তো এগুলোর মধ্য থেকে আমি অভিনয়কে নির্বাচন করেছি। তুমি তোমার পছন্দ মতো অন্য যে কোনো কিছু নির্বাচন করতে পারো। 2 নম্বরে আমাদেরকে উপকরণ লেখার কথা বলা হয়েছিল। তো দেখো আমি লিখেছি দলীয় কাজের জন্য আমি অভিনয়কে নির্বাচন করেছি। এই কাজের জন্য আমার যেসব উপকরণের প্রয়োজন পড়বে তার নিচের তালিকায় উল্লেখ করা হলো। তো অভিনয়ে যদি আমি করি সেক্ষেত্রে আমার কোন কোন উপকরণগুলোর প্রয়োজন পড়তে পারে দেখো আমি লিখেছি লাল সবুজ শাড়ি, লুঙ্গি, গামছা। নৃত্যের সময় পায়ে ঘুঙুর, গহনা, মেকআপ, নৃত্যের জন্য প্রয়োজনীয় জুতা, এই সকল জিনিসগুলো যদি আমি অভিনয় করতে চাই সেক্ষেত্রে আমার প্রয়োজন পড়তে পারে। দেখো এখানে নৃত্যের কথা বলা রয়েছে। এখন অভিনয় বলতে কিন্তু শুধুমাত্র অভিনয়ই না, সেখানে কিন্তু নৃত্য থাকতে পারে। তো এটি আমি আমার মতো করে উল্লেখ করেছি, তুমি তোমার মতো উল্লেখ করবে যে তুমি আসলে ঠিক কোন ইভেন্টে অংশগ্রহণ করতে চাও। সেই ইভেন্টে অংশগ্রহণ করার জন্য তোমার যা প্রয়োজন পড়বে তুমি সেগুলোর কথা এখানে লিখে দিবে। এরপর 3 নম্বরে আমরা লিখব অনুষ্ঠান পরিচালনার জন্য পরিবেশনায় একটি সূচি প্রস্তুতকরণ, অর্থাৎ আমাদের এই অনুষ্ঠানটি কিভাবে পরিচালিত হবে তার একটি সূচি আমরা তৈরি করব। তো দেখো আমরা ঠিক এভাবে একটি ছক তৈরি করতে পারি, যার বাম পাশে আমরা লিখব সময় এবং ডান পাশে লিখব কার্যক্রম। এরপরে দেখো সময় হিসেবে আমরা এইভাবে লিখে দিতে পারি সকাল 9টা থেকে 9টা 30, যেখানে হবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত গাওয়া। সকাল 9টা 30 থেকে 10টা প্রধান অতিথির বক্তব্য। সকাল 10টা থেকে 11টা শিক্ষার্থীদের দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তি। সকাল 11টা থেকে 12টা স্বাধীনতা সংগ্রামের উপর নাটক। দুপুর 12টা থেকে 12টা 30 মধ্যাহ্নভোজের বিরতি। দুপুর 12টা 30 থেকে 1টা 30 শিক্ষার্থীদের নৃত্য পরিবেশনা। দুপুর 1টা 30 থেকে 2টা সমাপনী বক্তব্য এবং পুরস্কার বিতরণ। তাহলে এই হচ্ছে মূলত আমাদের কার্যক্রম, যা আমি একটি সূচির মধ্য দিয়ে দেখিয়ে দিয়েছি। শিক্ষার্থীরা, আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। এর পরবর্তী ক্লাসে আমি পরবর্তী যে সকল সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং বুঝিয়ে দিব সেগুলো তোমরা কিভাবে সমাধান করতে পারো। তাই পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।